অজিত বিয়ে সেরে এসে বাড়িতে ঢুকতেই লোকাচার, স্ত্রী আচার, পৃথিবীর যত রকম আচার থাকতে পারে ঘিরে ধরেছে তাকে। এক আধ ঘন্টার ভেতরে নিজেকে কোনো রকমে খালাস করা যায় কি না তাই সে ভাবছিল। ধান, দুর্বা, মাথার চুল নিয়ে টানাটানি, পাড়ার বয়স্কদের এমনই হিংস্র আশীর্বাদ ও নানা রকম বিতিকিচ্ছিরির বাকি ছিল না আর কিছুই। নিজের পালিয়ে যাবার ইচ্ছা প্রতি মুহূর্তেই তীক্ষ্ণতর হয়ে উঠলেও সুপ্রভার আঁচলের কোণ থেকে চাদরের খুঁটটা ফাঁসিয়ে ফেলবার মতো কোনো ব্যবস্থায় অজিত কোনো দিকে খুঁজে পাচ্ছিল না। নিজে না খুলে নিলে সাহায্য করবার জন্য কেউই নেই কি কোথাও? নিজে সে কি করে খোলে? সুপ্রভার সঙ্গে সে কথাই বলে না, কথা বলা প্রয়োজনও মনে করে না। এই নারী সৌন্দর্য তাকে স্পর্শও করে না। একঘর পাড়াপড়শিনীদের ভেতর থেকে বউকে আঁচল চাদরের গেরোর কথা পাড়াও অসম্ভব। বললেও কতদূর ফল হবে জানা নেই অজিতের। আসল কথা বলবার রুচি তার নেই। এই মেয়েটি তার জীবনে আজ কে? একে বিয়ে করে এনেছে মাত্র। অবশ্যই নিজের ইচ্ছায় ও যত্নে একটা বিবাহিত জীবন থাকা দরকার। জীবনের ফাঁকে ফোঁকরে নানা সময়ই যে আশ্রয়টা না হলে স্বাভাবিক বা অস্বাভাবিক পুরুষ বা নারী কারুরই চলে না। জীবনে সুপ্রভার এইটুকু দরকার। বাকি সমস্ত কিছুর জন্য একটা অনাবিষ্কৃত পৃথিবী পথে পথে তার জন্য অপেক্ষা করছে। একটা সঞ্চিত জগৎও ছিল, ছোট, কিন্তু সেটুকুর বিস্ময় তো সমস্ত শেষ হয়নি, হয়তো আরম্ভও হয়নি। পাড়ার গিন্নিদের কোনো কথাই অজিতের কানে যাচ্ছিল না। সুপ্রভার শরীরের সৌন্দর্যে সবাই যে খুব চমৎকৃত হয়েছেন, লক্ষ্মীশ্রী স্তব ও স্তুতিতে চারদিক যে ঝমঝম করে উঠছে, এবং এগুলো যে কথার শেষ কথা শুধু নয়, অত্যন্ত আন্তরিকতা ও আগ্রহে ভরা, এইটুকু স্বাদ বুঝছিল অজিত। কিন্তু এমন বরবর্ণনের দিকে ফিরে তাকাবার কোনো ইচ্ছা ছিল না তার। চোখ দুটো অনেকক্ষণ ধরেই কাকে যেন খুঁজছিল। একরাশ গিন্নিবান্নিদের ভেতর এমনই মজার আমেজে গা ঢাকা দিয়ে সতী পিছনেই দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ অজিতের চোখেই পড়েনি। তাই তো, সতী ছিল। মেয়েটির কোথাও যেন কোনো আঘাত, বিমর্ষতা বা অবসাদের চিহ্নমাত্রও নেই। অজিত শেষ পর্যন্ত বাস্তবিকই বিয়ে করে ফেলল বলে কোনো ক্ষোভ নেই তার। অজিতকে কোনোদিনও হয়তো আর নিজের জীবনে তেমন করে পাওয়া যাবে না। কে জানে কিছুমাত্রও পাওয়া যাবে কিনা। সমস্ত বুঝেও সতীর মুখে কোনো অপ্রসন্নতা নেই, বরং সে সুখীই হয়েছে। প্রগাঢ় পরিতৃপ্ত, বউ ভাতের 14 দফা কি ফুর্তি হতে পারে তারই মতলব বাড়ছে শুধু। বৌদির প্রতি কোনো ঈর্ষা তো দূরে থাক, সুপ্রভার নিটল রূপকে কোনো প্রতিদ্বন্দ্বিতার হিসাবে গ্রহণ করা তো একেবারেই অবান্তর। এ রূপকে স্নিগ্ধ চোখে প্রশংসা করেছে সে। আবেশে বৌদির গলা জড়িয়ে ধরে স্টিমার ঘাট থেকেই সুপ্রভার সঙ্গে বন্ধুত্ব পাকিয়ে ফেলেছে সে। যেন এক নতুন চমকপ্রদ নিবিড় সত্য হলো তার জীবনে, যার আগ্রহ, আন্তরিকতা, অপর্যাপ্ত প্রচুরতা ও অক্ষয়তা সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। অজিত সবই বুঝল। এমন যে হবে তা সে জানত। মেয়েটিকে জীবনের ভেতরে এক মুহূর্তের জন্য দমাতে পারল না সে। অকপট ভালোবেসে, কপট অবহেলা করে, কৃত্রিম ঘৃণার ভান করে, কিছুতেই না। না বুঝলো এই মেয়েটির অদ্ভুত ভালোবাসার কোনো অর্থ। অজিত ভেবেছিল শেষ পর্যন্ত একটা অস্ত্র নিজের হাতে রয়েছে তার। অন্য কোনো মেয়ের ওপর ভালোবাসা দেখিয়ে এর মনে ঈর্ষা জন্মানো। একে ব্যথা দিতে চেয়েছিল অজিত। এর অদ্ভুত অবিচল প্রাণস্ফূর্তিকে আজীবন অপমানিত বোধ করে সতীর নিশ্চিত তৃপ্তির শুকনক্ষত্রলোক হতে কাদার ওপর আছাড় মেরে খানিকটা উপশম বোধ করে নিতে চেয়েছিল অজিত। অজিতকে ভালোবাসে, অথচ ভালোবেসে কোনো স্বাধিকারের চিন্তা নেই এর, কোনো ঈর্ষা নেই। সে চলে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে বলে কোনো ভাবনা, ব্যথা নেই এর। এ কেমন ভালোবাসা? যে ভালোবাসার ভেতর হারাবার কোনো আশঙ্কা নেই, হারিয়ে কোনো সন্তাপ নেই, মুহূর্তের জন্য লোকজনের সঙ্গ ছেড়ে একটু একা হয়ে নিজেকে নিয়ে বসবার কোনো তাগিদ নেই।
চিন্তার কোনো প্রয়োজনীয়তা নেই মানুষের জীবনের বিরাট পরিবর্তনগুলোর ভেতর দিয়ে নিরপরাধ নিশ্চয়তার বিরস আমোদ নিয়ে পা ফেলে যা চলেছে একটুও কাটছে না আগাগোড়া। নির্বিবাদ ফুর্তির স্থূলতায় গড়াচ্ছে, যা শুধু সে ভালোবাসার কোনো অর্থ বুঝছিল না অজিত। বিয়ে জিনিসটা অজিতের জীবনে কোনো এক সময় আসতই। সতীর সঙ্গে বিয়ের প্রশ্ন প্রথম থেকেই উঠতে পারে না, তা জেনেও অবিসম্বাদ ভালোবাসতে কোনো বাধা চলছিল না এদের কারুরই। ভালোবাসাটাও যখন এমন আবছায়া জিনিস হয়ে পড়ল, তখন নিজের জন্য কিন্তু একটা আসন্ন বিয়ের প্রোগ্রাম নিজেই অজিত একদিন স্থির করে ফেলেছিল। ভেবেছিল মেয়েটা আঘাতে এবার হয় একেবারে তালপিণ্ড পাকিয়ে যাবে, না হয় তার ভালোবাসার কৃত্রিম অবাস্তবতা সতীকে লজ্জা দেবে এবং দুজনের ভেতরই অস্বাভাবিক জিনিসের শেষ হয়ে যাবে। তার ভেতরেও একটা স্বস্তি আছে যেন, যে প্রেম এমনই ধোঁয়াশার কুয়াশায় ঢাকা যে তাকে কাটবার কোনো শক্তি কারোর নেই যেন। কেটে দেখলে যদিও প্রেম মুগ্ধতা ছাড়া যেন আর কিছুই পাওয়া যায় না, তার থেকে পরিষ্কার টনটনে মমতার অভাবটাও যেন ঢের ভালো, উপেক্ষাও যেন, ঘৃণাও যেন। কিন্তু কিছুই হলো না। বিয়ের প্রথম প্রোগ্রাম থেকে শুরু করে এই বউ আনা অবধি না বোঝা গেল পৃথিবীর কারোর প্রতি সতীর প্রাণের মমতার একটুকু অভাব না দেখা গেল। এক প্রকৃতির গভীর গর্তের থেকে গভীরতর গহ্বরে ডুবে যাচ্ছিল যেন অজিত। এই সতী, কি যে এই মেয়েটি! সতী লুকিয়ে এসে চাদরের খুঁটের বাঁধনটা খুলে দিয়ে গেল। কেউ কি দেখেছে সতী? আমি তেমন মেয়েই নই। বিয়ে বাড়ির সমস্ত হুলুস্থুলু টইটুম্বুরের হাত ছাড়িয়ে দুজনে ওপরের ঘরের শেষ সীমায় একটা অনাবিষ্কৃত কোঠায় গিয়ে বসেছিল। একটা মস্ত বড় লম্বা খাটের ওপর জাজিম পাতা ছিল, তারই ওপর বসেছে দুজনেই দুজনের থেকে অনেকখানি পৃথক হয়ে সরে বসেছে। এদের দুজনের মাঝখানে জায়গাটায় একজন মাঝারি গোছের মানুষ নির্বিবাদে শুয়ে থাকতে পারে। অজিত বললে, কি বিপদেই পড়েছিলাম বলো তো? সতী বললে, আমিও বুঝেছিলাম, স্টিমার থেকে নেমে অবধি তোমাকে দেখছিলাম, কিন্তু বিয়ে করে এলে কি করে? সে এক কেলেঙ্কারি। ভাগ্যিস তোমার ইনফ্লুয়েঞ্জা হলো বলে যেতে পারলে না। আমার না যাওয়াটাকে একটা সৌভাগ্য মনে করলে তুমি? তা নয় তো কি, সে কাঠগড়ার সম্মুখে তুমি এগিয়ে কি করতে পারতে? কাঠগড়া? সতী একটু আহত হয়ে অজিতের দিকে তাকালো। বরাবরই তো তোমাকে তাই বলেছি। বিয়ের আগে সে সমস্ত একরকম তামাশা গিয়েছে অজিতদা, কিন্তু এখন আর ওরকম করে বলো না। তোমার কষ্ট হয়? হয় বই কি। কার জন্য? আহা, বৌদি বেচারি, সে তো এসবের কিছুই জানে না। ওর মিষ্টি মুখখানার ভেতর না আছে কোনো ঢং, না আছে একটুকুও কারো দোষত্রুটি ধরবার কোনো ইচ্ছেই বা বলি কেন, সেসব বৃত্তিও ওর নেই। যেন বাস্তবিক এমন ইনোসেন্ট মুখ আমি কোনোদিন দেখিনি। সতী বললে, তুমিও কি কোনোদিন দেখেছো কোথাও অজিতদা? অজিত বললে, ওর মুখের দিকে আমি তাকিয়ে দেখিনি। সত্যি বলছো? আকাশ থেকে পড়লে? ওকে দিয়ে কি না কি কতটুকু প্রয়োজন আমার তা আমি জানি। যতটুকু দরকার তা আমি তোমাকে বলেছি, নিজেও জানি। সতী সন্ত্রস্ত হয়ে বললে, বিয়ের আগের সেই সব কথা? অজিত বললে, বিয়ের পরেই কি সব অসত্য হয়ে যায়? তখনও তো বিয়ে করতে যাচ্ছি জেনেই বলেছি। কথার নিশ্চয়তা এত তাড়াতাড়ি পরিবর্তিত হয় না, সময় লাগে। যাবে অবশ্যই একদিন সবই বদলে। সতী বললে, সেসব তামাশার কথা এখন আর বলো না। যা বলেছ না বলেছ সবই আমি ঠাট্টা হিসেবে ধরে নিয়েছি। তাই উচিত। ভেবেছিলুম বৌদিকে দেখনি, তোমার জীবনের ভেতর তার স্থানের উপযুক্ততা অনুভব করার সময় যখন তোমার হবে। বলতে বলতে হেসে নিয়ে সতী বললে, কিন্তু এখনই তো সেই সময় এসেছে।
বিয়ের রাত থেকেই সেই সময় আরম্ভ হয়ে গেছে। সতী বিস্মিত হয়ে অজিতের দিকে তাকালো, বললে, এখন তোমার অবহেলা করলে চলে না। অজিত বললে, এখনো আমি কোনো প্রয়োজন বোধ করছি না। একটু চুপ থেকে বললে, কোনোদিনও বোধ করব কিনা কে জানে। সতী কষ্ট পেয়ে বললে, আমাকে এসব বিশ্বাস করতে বলো? না, বলবো কেন সতী? কিন্তু সুপ্রভাকে আমি কোনো কষ্ট দেব না, সে ভয় তোমার নেই। সতী সন্দিগ্ধ হয়ে বললে, ওর সঙ্গে কিরকম ব্যবহার করবে তাহলে তুমি? ওকে বুঝতে দেব না কিছু, সেইটা কি ভালো হবে? না হলে যে ওর দুঃখের আর কোনো শেষ থাকবে না। সতী, ও যদি আমাকে ভালোবাসে, ও যদি আমাকে নাও ভালোবাসে, তাহলেও ওর আফসোসের কোনো অবধি থাকবে না। আর এইসব নিয়ে একটা অশান্তি করে লাভ কি? তার চেয়ে। সতী বলল, অজিতদা, এসব ভালো নয়। তোমাকে অশান্তি পেতে বলি না আমি, কিন্তু তুমি না বুঝে কথা বলছো। এমন স্বামী ঢের থাকে যে বিয়ের রাত থেকেই তার যা প্রাপ্য ভালোবাসা সবটুকু স্ত্রীকে দিয়ে ফেলে। শেষ দিন পর্যন্ত স্বামী স্ত্রী ভালোবাসার একটুও কোথাও অভাব হয় না। এ না হয়ে পারেই না। দুজনে একসঙ্গে সারা জীবন না হলে থাকবে কি করে? তোমার না হয় প্রথম রাতেই না হলো, কিন্তু কয়েকটা দিন যেতে দাও অজিতদা। ওকে তুমি না ভালোবেসে পারবে না। এ যদি না হয় তাহলে ওর কথা ভেবে যন্ত্রণার এক শেষ হবে আমার। সত্যি বলছি তোমাকে, তোমাদের দুজনের কথা ভেবেই ভাবনার আর কোনো কুল কিনারা পাবো না আমি। কিন্তু আমি জানি, এই ভেবেই আমার শান্তি যে এখন খানিকটা বেঁকে বেঁধে গেলেও শেষ পর্যন্ত সবই ঠিক হয়ে যাবে। সতী খুব নিশ্চিন্ত হয়ে উঠেছে। এ নিশ্চয়তা তার আন্তরিক। অনেকক্ষণ ধরে একটা সন্দেহ ও বেদনাকে নিয়ে সে থাকতে পারে না। পৃথিবীটা তার কাছে উচিত অনুচিতের একটা বিরাট ক্ষেত্র। চোখ চেয়ে দেখলেই উচিতগুলোকে বোঝা যায়, সেইগুলোকেই অনুসরণ করা দরকার। এত দরকারি কিন্তু প্রয়োজনীয় জিনিস সেবন করতে গেলে গলা যে কাঠ হয়ে যায় তাও এ জানে। অজিতের ওপর এর পরিপূর্ণ সহানুভূতিও রয়েছে। অজিতকে ভালোবাসে সতী, আবেগ, প্রাণ, প্রেম, পিপাসার জ্বালা দিয়ে নয়, কিন্তু স্নেহ মমতা দিয়ে বটে। অন্য সবার চাইতে একটু পৃথক করে সুপ্রভার ওপরেও সেই কাসুন্দির স্টিমার ঘাট থেকেই সতীর তেমন একটা মায়া ধরে গেছে। কাজেই সুপ্রভার জন্য দায়িত্বের অনুরোধেই শুধু নয়, নিজের মনের ভেতর থেকে আলোড়িত হয়ে সতী বললে, বাস্তবিক এমন সুন্দর মেয়ে এখনই হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। গিয়ে একটু দেখলে পারতে না? চলো যাওয়া যাক অজিতদা। প্রেরণা ওর খুব আন্তরিক, কিন্তু জীবনের ভেতরের রগর অজিতের এত জমে না। সতী উঠতে উঠতে বসে পড়ে বললে, থাক, কনেকে নিয়ে এখন বিয়েবাড়ির লোকদের ঢের প্রয়োজন। সেসবের ভেতর তোমার গিয়ে কোনো দরকার নেই। সতী বলল, আমি হয়তো যেতে পারতাম, বেচারি হয়তো অকুলে ডুবে ফাঁপড়ে পড়েছে, পথ দেখাবার কেউ নেই। গিন্নি বান্নিদের যা হুজ্জুতি! এই তো বাবা এত বড় ট্রেন স্টিমারের ঝক্কির পর সবে স্টেশন থেকে নেমে মেয়েটাকে একটু সুস্থির থাকতে দে, একটু হাওয়া আরামের ভেতর পালাতে দিয়ে বাঁচা। তা না, যত সব অদ্ভুত সেই সেকেলে পাড়া গায়ের আচাল পাচালের আর শেষ নেই। এতে তো ভালো মানুষের মাথায় বিগড়ে যায় রে। ওই গুমটিটার ভেতর রাত 2টো অবধি ওরা সকলে মিলে অন্ধকূপ না করে যদি ছাড়ে, তা তোমাকে কি বলেছি আমি? সতী বললে, কিন্তু আমি গিয়েই বা করবো কি? ছাড়বে না তো। চাটুর্যেদের দাক্ষায় নিয়ে এসেছেন বিন্দে পিসি, জয়নারায়ণ বাবুর স্ত্রী, সুমিত্রা ঠাকরুন, বিন্ধবাসিনী, আহ্লাদির মা, ভদ্রকালী বাবুদের সব কটি। সতী হাঁপ ছেড়ে বললে, তাও পারি, দাঁড়াও যাচ্ছি, কিছুটা সময় যাক আরো। সতী বললে, যতদিন আমি আছি এদিকে বৌদির ভার আমার ওপর। অজিত বললে, কবে যাবে তুমি? বউ ভাতের পরের দিন। পরের দিনই সতী?
লুণ্ঠিত সর্বস্বের মতো অজিতের এই গলার আওয়াজ নিয়ে সতী কখন কি করলো কিছু বুঝতে পারা গেল না। যখন কথা বললে অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে, একদিন তো যেতেই হবে। তা হবে বটে। দুজনেই দু এক মুহূর্ত চুপ করে রইল। সতী বললে, কিন্তু যাবার আগে আমি সব ব্যবস্থা করে দিয়ে যাব। মানুষের ঢের ভুল পছন্দ হয় জীবনে, কিন্তু এ মেয়েটিকে তুমি ঠিকই পেয়েছ। আমার একটা আশঙ্কা ছিল, তেমন একজন স্ত্রী এনে তোমার বউ না করতে পারলে তোমার জীবনটা নষ্ট হয়ে যায় নাকি আবার। কিন্তু বৌদিকে নদীর ঘাটে দেখেই আমার সমস্ত বাষ্প কেটে গেছে। একে নিয়ে তুমি সুখী না হয়ে কিছুতেই থাকতে পারবে না। সতী বললে, আমরা মেয়েরা মেয়ে চিনি না? তুমি পুরুষ মানুষ, ততটা তাড়াতাড়ি হয়তো ওকে ধরতে পারোনি। দোষ দিচ্ছি না সেজন্য তোমার, পুরুষরা এই রকমই, আমাদের বুঝতে পারে না সহজে। কিন্তু বউ ভাতের তো আর 10-12 দিন বাকি। এরই মধ্যে এমন উপকরণ থাকবে তোমাদের সংসার সাজিয়ে দিয়ে যেতে আমার ছেলে খেলার চেয়ে বেশি চেষ্টা আর দরকার হবে না। অজিত বললে, ছেলে খেলা? এমন ছেলে খেলার জাদুগুলোই জানো। তুমি চলে গেলেই ভোজবাজি ফুরিয়ে যাবে, তা আমি জানি। তারপর খেউটাকে হাতের কাছে পেয়েও পাওয়া যাবে না আর। শুধু সাধনা দিয়েই যদি পারতাম, তোমাকে বলতাম না কিছু আর। কিন্তু আমার জীবনের যে ব্যবস্থাটা তুমি করে দিয়ে চলে যেতে চাচ্ছ, সেটাকে টেকাতে হলে তোমারই জাদুর দরকার। 10-12 দিনের জন্য নয়, শুধু সমস্ত জীবন ধরে। সতী 1-আধ মিনিট কোনো কথা বললে না। অজিতের দিকে তাকিয়ে একটু বকুনি দিয়ে তারপর বললে, তুমি বড্ড অসহিষ্ণু মানুষ। হবে না বলে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকতে ভালোবাসো। তোমাকে আমি কি বলবো? শুধু ধৈর্য ধরতে বলি। যা আছে রয়েছে থাকবে, সেই জিনিসটার মাধুর্য তুমি কেন বুঝে দেখতে চাও না? কিন্তু সকলকেই তাই বুঝতে হয়, জোর করে নয়, নিজের থেকে। তা আমি জানি। আমাদের জীবনের এইটাই হচ্ছে জাদু। আমি যে ব্যবস্থার কথা বলেছিলাম সেটা আমার নিজের মনের অহংকার ছাড়া আর কিছু নয়। তুমি আমাকে মস্ত বড় এক মন্ত্রীর মতো মনে করো, ভাবো আমার পরামর্শ ছাড়া তোমার এক মুহূর্তও চলবে না বুঝি। এক পাও তুমি এগোতে পারবে না হয়তো। কিন্তু কেউ কারোর জন্য বসে থাকে না। একটু বিব্রত হয়ে পড়ে উপহাসের সুরে বললে, তোমার কাছে এলে মনে হয় এত যে খুঁটিনাটির ফরমাস তুমি আমাকে দিনরাত করছো। আমি না থাকলে কে এসব করতো? কিন্তু আমি কদিনই বা তোমার কাছে থাকি? 2-4 বছরের ভেতর 6-7 দিনের বেশি নয়। বাকি দিনগুলো তবুও তো তোমার বেশ স্বচ্ছন্দে চলে যায়। কিন্তু এসব কথা, নানা রকম কথা আগে কোনোদিনও ভাবতে যেতাম না আমি। বরযাত্রী পার্টি নিয়ে তোমরা সকলে মিলে বেশ সার করে চলে গেলে, ইনফ্লুয়েঞ্জার বিছানায় আমাকে একা ফেলে রেখেই সমস্ত বাড়িটা তখন এমন ঠান্ডা মেরে থাকতো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে ভেবে পারা যেত না। সেই সময়ে এরকম 2-1টা কথা ভেবেছি। অজিত বললে, ভেবে হয়তো অবসাদ বোধ হয়েছে মানুষের জীবনের প্রতি। সতী বললে, মাঝে মাঝে একটু অভাব বোধ হতো। কিসের? বুঝতে পারি না। পার্টির সঙ্গে গিয়ে যে আমোদটা উপভোগ করতে পারলে না, তারই কষ্ট হয়তো সতী। তাও কিন্তু আরও কিছু। এখানে তুমি একেবারে একরকম একা পড়েছিলে। হ্যাঁ, তা খুব বোধ হতো। বাস্তবিক লোকজনের মধ্যে না থাকলে আমার ভালো লাগে না। মানুষদের সঙ্গে মিলেমিশে আমোদ করে কষ্ট বোধ করবার কোনো কারণও থাকে না আমার, সময়ও থাকে না। সতী বললে, থাকতো না তো অন্তত, কিন্তু এবার কি যেন কি সব গুলিয়ে গেল। একা বিছানায় শুয়ে শুয়ে মনে হচ্ছিল। সতী থামলে। কি মনে হচ্ছিল জিজ্ঞেস করবারও কোনো প্রয়োজন নেই। আজ এর বড় দুর্বল মুহূর্ত। কদিন থেকে হয়তো এরকম চলেছে। চাপাচাপি একে নিয়ে জীবনে অনেক করেছে অজিত, কিন্তু না ছুতেই আজ যতখানি সহৃদয় হয়ে পড়েছে, খুব গভীর আঘাত দিয়েও এ পথে তাকে বড় সহজে কোনোদিনও আনা যায়নি। সতী অপেক্ষা করছিল। অজিত কিছু বললে না। কি বলবে সে? যা চেয়েছে
তা তো পাওয়াই গেছে। এতদিন পরে এত পথ চলে তারপর এইখানে এখন এ নিস্তব্ধভাবে অনুভব করা যাবে মানুষ আর কি করতে পারে। এ জিনিস তো কয়েক মুহূর্তের বেশি থাকবার নয়, কিংবা কয়েকটা দিনের বেশি, কিন্তু এই 10-12 দিন ধরে এর সমস্ত হাসি তামাশা স্বাভাবিকতার ছেলে মানুষকেই এ নিজের জীবনের সবটুকু বলে তেমন করে আর ভাবতে পারবে না। কখন কি যেন কি কি তা হয়তো কিছুই না, সূচের ভেতর আটকে ধরে তারপর সূচের কথা আজ না ভেবেই ও তৃপ্তি পাচ্ছিল। সে কেমন অন্যমনস্কতা যাতে হঠাৎ এরকম সৃষ্টিশূন্য হয়ে পড়তে হয়, এই ভেবে মাঝে মাঝে ওর বুক বাজবে। এই 10-12টা দিন ধরে এইখানে এবং তারপরেও চিনচিন করে ছেলে মানুষের সমস্ত রক্তকে বদলে দিতে থাকবে। এখন থেকে নতুন সূচনার দিকে ওকে চলতে হবে, নতুন সম্ভাবনার দিকে। জীবনে সতীর চিন্তার জন্ম হলো। এই একটা নতুন আস্বাদ অজিতকে আনন্দ দিচ্ছে। সতীর এই সমৃদ্ধ জীবনের ওপর কোনো অধিকার অজিতের আর থাকবে না, যদিও থাকবে না বটে, কিন্তু তবু যে জীবনটা চিন্তায় ও কামনায় তৈরি হতে চলেছে, ঢালাই পেটায়ের প্রথম ব্যথায় টনটন করে উঠছে অজিতের নিজের জীবনের আকর্ণ চিন্তা কামনা ব্যথার মমতাময়ী ছোট বোন যেন সে। একে নিয়ে এত আনন্দ, এত বিমুগ্ধতা। মুখ চোখের ভেতর স্পৃহা জেগে উঠেছে সতীর। এ জিনিস যে অজিত একেবারেই না চেনে তা নয়, কিন্তু আগেকার দিনে এসব 2-1 মুহূর্তের জন্য হঠাৎ কখনো এসে পড়েছে মাত্র, এসেই মিলিয়ে গিয়েছে। কিন্তু এখন মিলবার কোনো কথা নেই, তিল তিল করে জমছে যেন। একদিন বহু সন্তানবতী হওয়ার পর সতীর জীবনে এ জিনিসের অবসাদ আসবে, কিন্তু আজ এর প্রথম সময় যে। অজিতকে ভালোবাসে বটে, রুগ্ন বিছানায় শুয়ে অভাব বোধ করে, কামনাও করে অজিতকে, অতৃপ্তির খেদ অনুভব করে। সে অসার ধাঁধার কুয়াশার ভেতর প্রথম দুপুরের মৃদু রোদের তাপ জ্বলে উঠছে। কুজ্ঝটিকার আচ্ছন্নতা কোথাও নেই আর। জীবনের ভোরের দিকটা এর অযথা অনেক সময় হিম কুয়াশায় আবৃত হয়েছিল বটে। ভোরের দিকের জীবনের ছেলে মানুষের 18 বছরেও কাটেনি, কিন্তু এই যে কেটে যাচ্ছে দারুণ দুপুরের রোষ, এখনই যেন এর ভেতর যে আবেগময় অনুভূতিপ্রবণ প্রেমের স্বাভাবিকতা এতদিন ধরে চেয়েছে মানুষের জীবনের প্রতি সন্দিগ্ধ হয়ে পড়েছিল অজিত, সবই তো এইখানে তাকে ধরে প্রকাশিত হয়েছে। তাকে চাচ্ছে, তাকে না পেলে ব্যথা পাবে। কিন্তু এ সমস্তই তো ছিল সতীর। আজ একটা দুর্বৃত্ত উপলক্ষের অপঘাতে সত্যটাকে জানিয়ে দিয়ে গেল শুধু। অজিত পরম পরিতৃপ্তির আনন্দে সতীকে যেন চাইছে না আর। একটা জিনিসকে যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণই তার দাম থাকে, পাওয়া গেলে তার আর মূল্য কোথায়। সতীর এই যন্ত্রণায় হৃদয়ের অনেকখানি জ্বালা উপশম হয়ে আছে অজিতের। সতীর প্রতি কোনো সহানুভূতির কথা আজ আর নেই। অজিতের জীবনে ধরতে গেলে এরকম প্রথমেই সতীকে এমন বেদনার পাকে জড়িয়ে পড়তে দেখেছে সে। আজ এই মেয়েটা যে সবসময়ই একটা স্বাভাবিকতার উৎসাহ অনিন্দ হয়ে এসে অজিতের সমস্ত ব্যথাকে উপহাস্যস্পদ করে তুলত, তার প্রেমকে ফুক্কুরির জিনিস, কামনাকে বুঝতে দিয়ে গেছে। নিজে সতী যেন অনুরাধা নক্ষত্রের থেকে নেমে এসেছে বলে ধ্রুবতারার দিকে চলে গিয়েছে। বুঝতে দিয়ে গেছে এই পৃথিবীর কাদামাটির কদর্যতা দিয়ে অজিতের মনটাও যেন তৈরি। সতীর নিজের মানুষ শরীরটার ভেতর অসুবিধাজনক স্থানও যেন কোথাও নেই, বা সেসবের দুর্বলতা। আগাগোড়া সমস্তই তার অনুরাধা বন্দের নিশ্চয়তা, নিজকে ঘৃণ্য ভূক্ষেপহীনতা দিয়ে তৈরি যেন। নিজের সম্পূর্ণ অজ্ঞাতসারে অজিতকে এতদিন বসে এইসব বুঝতে দিয়েছে সতী। মানুষের জীবন সম্বন্ধে অজিতের মনে ঢের ধোঁকা লাগিয়ে গিয়েছে, কিন্তু মানুষের জীবন বাস্তবিকই আর চোখের সামনে যা দেখছে অজিত, এই মানুষের জীবন। অবাস্তবের থেকে জীবনের সত্যে এসে এই মেয়েটি দাঁড়িয়েছে আজ।
একে সহানুভূতি করবার কোনো কথা আজ আর নেই। একদিন এই মেয়েটি দুঃখ, ব্যথা, কামনা, প্রেমের অসম্ভব হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল যে এর এই মানুষের কোঠায় এসে বসা প্রেম সন্ততা নারীর কোটায় যতই বেদনা দিক না একে, তা অজিতকে স্নিগ্ধ করে রাখছে। এখন থেকে মেয়েটির জীবন শুরু হলো। যার ঘরে বধূ হয়ে যাবে তার ঢের সৌভাগ্য। অজিত বললে, এই বিয়ে করবার আমার কোনো প্রয়োজন ছিল না। সতী বললে, কেন করলে? বুঝিনি তখন। আমি কি অপরাধ করেছিলাম? তোমার চেয়ে ঢের ছোট আমি। বুঝতে যদি কোথাও ভুল হয়ে থাকে কোনো দিন, তুমি তো বুঝে নিলে পারতে। যা, কি বলছি আমি। সতী লজ্জা পেয়ে জিভ কাটলে, ঘাড় হেট করে রইল, কিন্তু তবুও উঠছে না। অজিত বললে, আমি বিয়ে ঠিক করে তোমাকে যখন চিঠি লিখেছিলাম তখনও যদি বুঝতে পারতাম। সতী বললে, কেন বুঝলে না? সে চিঠিতে বোঝবার মতো কি কিছু ছিল? এখনো চিঠিখানা আমার কাছে রয়েছে সতী। তুমি এখানে আসা অবধি আমি সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে টেনে মেনে অজস্রবার পড়ে একটা অর্থ বের করতে চেয়েছি শুধু, কিন্তু সে অর্থ কিছুতেই বের হয়নি। কি করে হবে? তা যে তার ভেতর একেবারেই ছিল না। কাউকে কিছু অনুমাত্র বুঝতে দেবার প্রয়াসও তাতে কি তুমি ভুলেও করেছিলে? সতী অত্যন্ত ব্যথিত হয়ে বলল, কিন্তু করব কি করে বলো? তোমার বিয়ে আমার সঙ্গে হতে সমাজে যখন ঠেকে, অন্য যে কোনো ভালো জায়গায় যাতে তা হয় সব সময় আমি সেই কামনা করেছি। তোমাকে বটে, কিন্তু যে মেয়েটেছি তোমার জন্য আমি। এই সমস্ত জিনিসেই আমার খুব উৎসাহ ছিল, তা একটুও জোর জবরদস্তির জিনিস নয়। তোমার জন্য খুব ভালো বউ পেলে আমি খুব স্বাভাবিকভাবেই খুশি হতাম। কোনো ঈর্ষা বা ব্যথার গন্ধও আমার মনে কোনো দিন জাগেনি। এই জন্য তুমি অনেকবার আমাকে ঠাট্টা করেছ, ব্যথা পেয়েছ, আমাকে অস্বাভাবিক বলে গাল দিয়েছ, আমার ভালোবাসায় সন্দেহ করেছ। কিন্তু তোমাকে ছুঁয়ে বলছি, আমি ভালোবেসেছি আমি তোমাকেই শুধু এতদিন, কিন্তু তবুও সে ভালোবাসা বেশেই তৃপ্ত ছিল। তুমি আমাকে ফিরে ভালোবাসো কি না, কিংবা অন্য কাউকে ভালোবাসো কি না, কিংবা আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ কি না, বা হারিয়ে গেলে কীরকম হবে, এসব কথা আমার মনে কোনোদিনও ওঠেনি। সতী বললে, আগে না হয় ছিল, কিন্তু যখন হয়ে উঠলাম তখন এসব বোধ আমার হলো না কেন? সতী অজিতের কাছে ঘেঁষে এসেছিল, একটু সরে গিয়ে বললে, তোমার এই চিঠিটা যখন পাই তখনও আমার এই উপলব্ধি হয়নি। কিছুক্ষণ মনটা খচখচ করেছিল বটে, কিন্তু তা কয়েক মুহূর্তের জন্য শুধু। শিগগিরই সে ভাবটা কেটে গেল। সেজন্য নিজের কোনো চেষ্টাও করতে হয়নি। নিজের থেকে মিলিয়ে গুলিয়ে ঠিক যেমন আমি আগে ছিলাম তেমনই নিজেকে মনে হলো। কোথাও যেন কোনো নতুন কিছু ঘটেনি। সতী বললে, আমরা 4 ভাই বোনে মিলে তাস খেলছিলাম। তোমার চিঠিটা পড়ে শেষ করবার 2 ঘন্টা পরে এমন হলো যে উপরি ওরা দুটো রাবার করে ফেললো বলেই বরং কষ্ট হলো বেশি। সতী একটা ঢোক গিলে বললে, মনের এই অবোধ অবস্থায় তোমাকে চিঠিখানা লিখেছিলাম। কি থাকবে তার ভেতর অনবরত অভাব ত্রুটি ছাড়া? এখন যা বোধ করছি, এর একটু যদি বুঝবার মতো একটা দৃষ্টি থাকতো জীবনে, তাহলে সমস্ত সংযম সত্ত্বেও তোমাকে আমি যা লিখতাম, তারপর তুমি কি আর। সতী হঠাৎ দাঁত কপাটি দিয়ে থেমে গেল। আঁচলটা ঠোঁটের উপর চেপে ধরে মাথা হেঁট করে রয়েছে সে, কিন্তু তবুও চলে যাচ্ছে না, কাঠ হয়ে বসে রয়েছে। লজ্জা পেয়েছে বটে, কিন্তু তবুও লজ্জাটা ওর কঠিন গাঢ় অনুভূতির কাছে আজ একেবারেই সায় পাচ্ছে না। অজিত বললে, আমি তোমার আর একখানা চিঠির জন্য প্রতীক্ষা করছিলাম। ভেবেছিলাম ভেবে হয়তো অন্য কিছু লিখবে, অন্তত আমাকে অপেক্ষা করতে বলবে, কিন্তু সে চিঠিও তো আমি পেলাম না। সতী কিছু বললে না। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলো। অজিত বললে, অন্তত আমি মনে করেছিলাম তুমি এখানে আসবে না,
যখন শুনলাম তুমি এখানে আসছো তখন মনে হলো সব মানুষের মনের বৃত্তি একরকম নয়। আমার মনের অভিমানটা হয়তো অতি বেশি তীক্ষ্ণ, কিন্তু তবুও ভেবেছিলাম তোমাকে অন্তত একটু বিব্রত দেখব, কিন্তু তাও দেখলাম না। সতী বললে, কি করে দেখবে? আমি সেরকম বোধ করিনি। অজিত বললে, এখানে এসে যদি তুমি আমাকে একদিনও বলতে। কি করে বলবো? বলবার প্রয়োজন অনুভব করলেই তো মানুষ বলে, আমি তা করিনি। আমিও তাই বুঝেছিলাম খুব ভালো করে। সেই জন্যই নিজের মনের ভেতর সবসময় একটা দুর্বৃত্ত সন্দেহ থাকলেও, তোমার সঙ্গে এই জিনিসটা নিয়ে খোলাখুলি ঢের কথা বলবার ইচ্ছা থাকলেও আমার মনে হচ্ছিল তুমি যখন সত্যি এতটুকু তাগিদ বোধ করছো না, কিংবা তোমার সংযম যখন এমনই মিষ্টি যে ভালোবাসা কিছু থাকলেও বুঝতে দেয় না, তখন আমার পক্ষেও চুপ করে থাকা উচিত। উচিত বটে, কিন্তু পারছিলাম না তো। তোমাকে এই কদিনের মধ্যে আমি এত উৎপীড়িত করেছি সতী, একটা জিনিস শুধু জানবার জন্য। জানলে তুমি কি করতে? জানালে না তো তুমি। সতী বললে, তোমরা যেদিন চলে যাবে সে রাতে তোমার সঙ্গে একটা কথা বলবো ভেবেছিলাম। তোমাকে খুঁজেও ছিলাম, কিন্তু তোমাকে পেলাম না। কিন্তু পেতামও যদি, তাহলে তখন আর কি হতো? অজিত বললে, তাও হতো। অজিত যখন বলেছে তখন তাতেই সতী তা জানে। একটা কঠিন বেদনা চেপে সতী বসে রইল। অজিত বললে, কিন্তু কষ্ট পেও না সতী, এ ভাবটা তোমার শিগগিরই কেটে যাবে। সতী ঘাড় নাড়ছে, অস্ফুট স্বরে কি যেন বলছে, শোনা যাচ্ছে না। অজিতকে বোঝাবার জন্য তাই আবার ঘাড় নাড়ছে। একটা অদম্য চেষ্টা করে সতী বললে, তা হবে না, তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে আমি খুশি হব না। অজিত মনে মনে হাসছে। এও ছেলে মানুষই মাত্র, এক ছেলে মানুষের থেকে আর এক ছেলে মানুষই। অবশ্যই নিবিড় প্রেমপ্রবণ আবেগ মিথ্যা নয়, প্রেমও মিথ্যা নয়, কিন্তু তা উপযুক্ত সময়ে এসে উপযুক্ত সময়ে গুল খায়। মাঝের সময়টাকে শীতের বেলার মতো অসম্ভব রকমের ছোট করে রাখে প্রায়, কখনো অন্যায্য রকমের বড় করে না। মাত্র প্রেমকে সম্বল করে আগাগোড়া জীবন চালাবার ব্যবস্থা পৃথিবীতে কোথাও নেই। মানুষের সে শক্তিও নেই, রুচিও নেই, সেসবের প্রয়োজনও নেই। সেই ভালো। স্বামী স্ত্রীর জীবনের সুখেও একটা কঠিন চিন্তার ওপরে নির্ভর করে মাত্র। প্রেম, তার নিজেদেরই হোক বা বাইরের থেকে আসুক, ব্যাঘাত মাত্র, শুধুই ব্যাঘাত। অজিত যদি একটু বেশি দিনই সতীকে ভালোবাসে, এ মেয়েটি যখন কারুর দম্পতি হয়ে জীবন সম্বন্ধে সম্যক চিন্তা করতে আরম্ভ করবে, অজিতকে তখন সব দিক দিয়েই সতী একটা ব্যাঘাত মনে করবে, শুধু একটা বিড়ম্বনাই মাত্র। হয়তো হবেও তাই। আজ এ বলছে তোমাকে ছাড়া খুশি হব না, কালই কিংবা একটা নিকট সময়েও জীবনের শীতের মুখ দিয়ে বলাবে হয়তো তোমাকে না ছাড়া খুশি হব না। আমাদের জীবনের শীত এই রকম, এই ভালো, এ প্রয়োজনীয়। কিন্তু আজ এ সত্য ভালোবাসাটার জন্য অজিতের কাছ থেকে যেন কোনো উত্তর নেই। আর কি উত্তর দেবে সে? যেদিন বরযাত্রা সুপ্রভাকে আনতে চলেছিল সেদিনও যদি জানতো, কিন্তু তাহলেও একে তো বিয়ে করতে পারা যেত না। কিন্তু তবুও প্রেমকে ধাঁধা বুঝেও, খেয়ালি জেনেও, তদ্দূর জেনেও সমগ্র ভবিষ্যৎ জীবন দূরের কথা, এখন থেকেই অপ্রয়োজনীয় বুঝেও তার নিজের মতো জীবনে বিবাহকে অত্যন্ত শক্তিশালী, শস্যশালী, প্রবোধ উপশম নিশ্চয়তার জিনিস জেনেও একদিন হয়তো বিবাহিত সতীর টিটকিরির প্রতীক্ষা করেও বিয়ে করতো না অজিত। সতীও হয়তো বলতো সে বিয়ে করবে না। তারপর তাদের দুজনের ভবিষ্যৎ জীবন চলতে চলতে দূরে বিচ্ছিন্ন হয়ে, হয়তো পরস্পরের জন্য ভালোবাসা হারিয়ে, কিন্তু তবুও দাম্পত্যহীন নিঃসঙ্গতার ভেতর দিয়ে, সে নিঃসঙ্গতার ভেতর একটা নিস্তার থাকতো তবুও। কিংবা সতী তার প্রেমই শুধু নয়, সংকল্পটাকেও ভেঙে যদি দম্পতি হয়ে বসে গেছে কোথাও, তাহলেও অজিতের আফসোস করবার কিছু থাকতো না। জীবনের সেরকম
সব রকম পাঠই অনেক আগের থেকে করে রেখে দুদিনের সত্য ভালোবাসাটার জন্য এ সমস্ত এসে স্বীকার করতে পারত। ভবিষ্যৎ জীবনের শীতের সময় শরতের জ্যোৎস্নার কোনো স্মৃতি নিয়ে নয়, কিন্তু এমনি এমনি এসে থাকতে পারত। সতীর মতো এই ৮-১০ বছর ঘাঁটা এভারেস্টের বরফের মতো মেয়েটা বরফের পেছনের সূর্যের মতো একটিবারের জন্যও যদি এমন রক্তাক্ত হয়ে উঠতে পারত। কিন্তু রক্তাক্ত হচ্ছে সে আজ। হায়, সমস্ত কলিকাঠির কাজ শেষ হয়ে যাবার পরে। সতী বললে, তোমরা যেদিন চলে যাচ্ছ সেদিন এক সময় যখন তোমার সঙ্গে দেখা করাটা জীবনের সবচেয়ে দরকারি জিনিস বলে মনে হলো, হয়তো আমাদের জীবনই বদলে যেত, তাহলে তোমাকে আমি কিছুতেই খুঁজে পেলাম না। কেন এমন হলো? অজিত একটু হেসে বললে, হয়তো আমার ভালোর জন্যই তা হয়েছে। তোমার ভালোর জন্য? তুমি আমার বিয়ে স্থগিত রাখতে পারতে সতী। তাই তো আমি চাচ্ছিলাম, তুমি নিজেও তো বরাবরই তা চাচ্ছিলে। একটা অসাড় অপদার্থ চিঠির ভেতর থেকে সেই জিনিস বার করে নিতে পারবার জন্য তুমি কি না করছিলে। আমাদের দুজনের আবশ্যকতা আমার ঢের আগে তুমি বুঝেছিলে। আমারই অসাবধানতায় দুজনের জীবনের পরিণাম শেষ পর্যন্ত এই রকম হয়ে গেল। সতী অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। অজিত বললে, ঠিকই হয়েছে সতী। বিহবল দৃষ্টিতে অজিতের দিকে তাকাচ্ছে মেয়েটি, যেন পৃথিবীর শেষ সময় উপস্থিত, যেন মানুষের সত্য সাধনা, ধর্ম, নিজের আদরের আগ্রহের জিনিসগুলো সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই হয়তো হতে হবে তাদের, অথচ এসবের দিকে কারোর কোনো ভ্রুক্ষেপও থাকবে না। অজিত বললে, তুমি তো আমাকে বিয়ে করতে পারতে না সতী। আমি বিয়ে করতামও না। আজীবন একা হয়ে থাকতে? তুমি কি থাকতে না? অজিত অনেকক্ষণ স্থির থেকে বললে, তোমাকে ৭-৮ বছর ধরে যা চিনে এসেছি তাতে এইটুকু ভেবেছিলাম যে আমার বিয়েতে তুমি খানিকটা কষ্ট পাবে বটে, কিন্তু শেষে দেখলাম তাও পাচ্ছ না। একটু থেমে অজিত বললে, কিন্তু আমার বিয়ে ভেঙে দেবার মতো প্রচণ্ডতা তোমার ভেতর কোনোদিনই আশা করিনি, কিন্তু আজ দেখছি তুমি তাও পারতে। প্রায় জীবনে ভালোবাসা সার্থক হয় না, কিন্তু আমার জীবনে তা হয়েছে। প্রেমের কাছ থেকে যতখানি পাওয়া যায় সবই আমি পাচ্ছি আজ। হয়তো আজকের দিনের জন্যই শুধু, কিংবা একটা দিনের জন্য, কিংবা আরও কটা বেশি দিনের জন্য, কিন্তু তা যতই এক আধ মুহূর্তের জন্য হোক না কেন, যা আমি চাচ্ছিলাম সব পেয়েছি সতী, একেবারে কানায় কানায় সব। ঈর্ষা শ্লেষের সুরে হেসে অজিত বললে, হয়তো উপচে পড়ছে এ জিনিস নিয়ে সেদিন যদি তুমি আমার কাছে আসতে, তাহলে আর একরকম জীবন চালাতে হতো বটে। সে জীবনের মধ্যে ক্লেশ, অভাব, উপদ্রব, উপহাস। তুমিও বিয়ে করে একদিন হয়তো আমাকে উপহাস করতে আসতে। নিরর্থকতা সবই থাকতো, কিন্তু এই ভেবে স্থিরতা থাকতো যে বরফের ভেতরও আগুন জ্বলে ওঠে, পাথরও রক্তাক্ত হয়ে পড়ে যেই প্রেমে, সেই প্রেম সতীর মতো মেয়ে আমাকে দিয়েছিল। অজিত বললে, দেখো সতী, জীবনে ভালোবাসা হয়তো তুমি আরও কোনো কোনো মানুষকে দিতে পারবে পরে, কিন্তু তোমার এই বয়স, এই রূপ, এই শরীর, এই বোধ, এই প্রথম আস্বাদের অকৃত্রিম, অবিকৃত, অসহ্য ব্যথা অমৃত জীবনে এসব আর কোনোদিন পাবে না তুমি। এবং সবসময়ই তুমি একটা অপ্রয়োজনীয়তার অবসাদ নিয়ে থাকবে জীবনের ভেতরে। মানুষের জীবনের শেষ পর্যন্ত কি একটা নিরর্থকতা রক্তের সঙ্গে ক্রমে ক্রমে গভীরভাবে মিশে যেতে থাকবে তোমার। কোনো জিনিসকে তুমি শত আগ্রহের সঙ্গে ধরে রাখতে চাইবে না, জীবনে মরণে অপরিহার্য বলে মনে করবে না। আজ এ সবই তুমি করছো। আমাদের জীবনের চিন্তার শীত পৃথিবীকে, জীবনকে, যা তার সমস্ত কথা কাজের পর অতঃপর নিরর্থক প্রমাণ করে দিয়ে চলে যায়, তোমার ভেতর তার অনুকণারও আজ নেই। তোমার প্রেম তাই সবচেয়ে বিস্তৃত ও গভীর আজ, এবং আমাকে তা দিচ্ছ। এই সমস্ত উপলব্ধি আমাকে স্থির করে রাখত। সতী ধীরে ধীরে ঘাড় তুলে চোখের জল মুছতে মুছতে বললে, তুমি বিয়ে করতে না তাহলে আর?
না। চোখের জল মুছতে মুছতে বললে, আমিও করতাম না। হিকি তুলতে তুলতে সতী বললে, করবও না আমি কোনোদিন। বরযাত্রীর দল, কন্যাযাত্রী বন্ধুরা হইচই করে ঘরের ভেতর ঢুকে পড়েছে। বাহ অজিত, বাহ বাহ! তাদের সমস্ত বক্তব্যই বলে যাচ্ছে তারা, পরিহাসের, রসিকতার, তিক্ততার, কঠোরতার, বেকুবির, বেয়াদবির। মেয়েরা আরও অসংখ্য, সুপ্রভাকেও নিয়ে এসেছে তারা। সতী আস্তে আস্তে আঁচলটা জড়িয়ে নিজেকে অত্যন্ত সন্তর্পণের সঙ্গে বাঁচিয়ে নিয়ে ঘরের এক কোণায় 2-1 মিনিট কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। সতী জানে, কিন্তু সতীর চেয়েও বেশি করে যে আজকের দিনে সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় সে। সতী চলে যাচ্ছে। বছরখানেক পরে সতীর সঙ্গে আবার দেখা। বিবাহ বা ভালোবাসার কথা সে কিছু বললে না। অজিতও কিছু বললে না। অজিতও কিছু জিজ্ঞাসা করলে না। এখনও এই মেয়েটিকেই সে ভালোবাসে, কিন্তু আগের মতো অতটা নয়। একদিন এর ওপর দিয়ে কত নির্যাতন গিয়েছে ভাবছে অজিত। আজও নির্যাতন যাচ্ছে। সতীর সিভিল সার্জন স্বামী চেষ্টার আর অবধি রাখেনি কিছু। ওর পেটের খোকাটি হয়ে তবু 3 দিন মাত্র বেঁচেছিল, শুধু মাত্র 3 দিন। কিন্তু ওর এ বেদনার নিকট পৃথিবীর আর কোনো ব্যথা বা আগ্রহের কোনো অর্থ নেই আজ আর। কিন্তু খোকার জন্য এই বেদনা ওর চিরকাল থাকবে না। কিন্তু জীবনে ওর নতুন বেদনার সময় এসেছে, নতুন সাধের সময়, নতুন উপলব্ধি, আগ্রহের সময়। অজিত নিজের জীবনের এই সব জিনিসের দিকেই চলেছে, সুপ্রভার সাহায্যে। বৌভাতের রাত্রিটা মনে পড়ে, তারপর সতী চলে যাওয়ার রাত। কিন্তু কেউ কারুর জন্য কোনো প্রয়োজনেও চোখের জল কোনোদিনও আর মুছবে না। হায় অজিত, এমনই কঠিন জিনিসটা মৃদুভাবে সম্পন্ন করে ফেলে আমাদের জীবন। চায়ের দোকানে একটা চুরুট জ্বালিয়ে অজিত ভাবছে।